অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন। তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি। একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয়। এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন। মানুষের জীবনে অল দ্য টাইম অবস্ট্রাকশন বাধা আসে যদি তার ভাগ্যভাব, তার লগ্নভাব, তার দ্বিতীয় ভাব অর্থভাব এবং একাদশ ভাব সাকসেস ভাব, এই চারটে ভাব যদি পুয়োর থাকে তখন কিন্তু চেষ্টা করেও সেই জায়গাটাতে রিচ করতে পারছে না। নমস্কার, আমি রূপালী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমার সঙ্গে যিনি রয়েছেন তার কার্যকারের যা যা ঝলক, যা যা কাজ এতদিন ধরে করেছেন তার কিছু অংশ তো আপনারা অলরেডি দেখেই নিয়েছেন, কিন্তু আপনারাও জানেন, আমিও জানি যে তার বিশাল কর্মযজ্ঞের যে অফুরন্ত ভাণ্ডার তার সামান্য একটা ঝলকই আপনাদের কাছে আমরা তুলে ধরতে পেরেছি। তার খ্যাতি দেশের সাথে সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে তিনি পুরস্কার পেয়েছেন, সম্মান পেয়েছেন, এবং তার সাথে সাথে ভারতবর্ষ কিন্তু ইতিমধ্যেই তিনি দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গিয়েছেন। তিনি আর কেউ নন, ডক্টর সোহিনী শাস্ত্রী। কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানে আমি এবং ডক্টর সোহিনী শাস্ত্রী ছাড়াও রয়েছেন আমাদের আরও একজন সম্মানীয় অতিথি। আমাদের সঙ্গে রয়েছে সম্বুদ্ধ গঙ্গোপাধ্যায়। তিনি আদি নিবাস কালীঘাটে, নমস্কার সম্বুদ্ধদা, বর্তমানে নমস্কার বর্তমানে সন্তোষপুর নিবাসী। আচ্ছা সোহিনীদি, সম্বুদ্ধদার একটা কিন্তু ভার্সেটাইল পরিচয় আছে, সেটা সম্বুদ্ধদা আপনি নিজে একটু বলুন। আমার মনে হয় একটু বাড়িয়ে বললো। আমার ছোটবেলাটা কেটেছে পুরো স্পোর্টসে। 9 বছর বয়স থেকে স্টেট রিপ্রেজেন্ট করেছি। কোন খেলায়? বাস্কেটবল। আমার নিজস্ব একটা কোচিং সেন্টারও আছে কালীঘাটে। 94 সালে আমি বাস্কেটবল থেকে রিটায়ার করে ফুল ফ্লেজে ড্রামায় এসেছি। আর এখন চাকরি থেকে রিটায়ার করে গেছি। রিটায়ার করার পরে আগে থেকে এটা ছিল, সেটা হচ্ছে ফুডের প্রতি আমার ভালোবাসা। আমি নিজে ফুডি, তো নানা রকম প্রিপারেশন তৈরি করা, তার থেকে একটা রেস্টুরেন্টও তৈরি করা হয়েছে যার নাম ওল্ড মঙ্কস। এখানে কি ধরনের খাবার মানে এখানে পাওয়া যায়, মানে কুইজিন না অন্যরকম কিছু? মূলত এটা মাল্টি কুইজিন। বাহ বাহ, দারুণ। কন্টিনেন্টালও আছে, ইন্ডিয়ানও আছে, আর বেসিক্যালি চাইনিজ। আমি আপনাকে বিভিন্ন জায়গায় দেখেছি, শুনেওছি, ইচ্ছে ছিল আপনার সাথে আলাপ করার। তো আজকে এখানে এসে সত্যি আমার খুবই ভালো লাগছে। আমরাও প্রচন্ড খুশি আপনি এখানে এসেছেন, আমাদেরও খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই। সেটা হচ্ছে, ধরুন, যেটা ও একটু বাড়িয়েই বললো যদিও, যে অনেকেই নানা রকম কাজ একসাথে করতে ভালোবাসেন। ঠিক। যেমন আমি খেলা, অভিনয়, এদিকে ফুড, সব নিয়ে কাজ করতে ভালোবাসি। প্লাস আপনি চাকরিও করতেন। চাকরিটা আপনার কি ফিল্ডে ছিল? আমি ছিলাম ইস্টার্ন রেলওয়েতে। ও, তার মানে গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন। সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস ছিলাম, এবং সেটা খেলার জন্যই আমি ওখানে জয়েন করেছিলাম। তো যাই হোক, এরকম প্রচুর মানুষ আছেন দেশে। তো আপনার মতো একজন গুণী মানুষের কাছ থেকে যদি শুনতে পারি, দেখুন, প্রথমেই বলি যে আপনাকে দেখে আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। কেন? অ্যাস্ট্রোলজারদের দেখলেই একটা কিরকম ভয় ভয় লাগে, কিরকম ধমকে ধমকে কথা বলেনি, টানা করলে ওটা হবে, আরে একটা ভয় লাগে। পিকুলিয়ার কস্টিউম থাকে, কিরকম যেন একটা। আর আপনাকে দেখে যেটা মনে হচ্ছে আমাদের ঘরের লোক, আপনাকে মনের কথা বলা যায়। একদম, খুব খুশি হলাম। আমি খুব এইভাবে থাকতে ভালোবাসি। যারা অনেকগুলো কাজ একসাথে করতে চান কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তিনি সাকসেস পাচ্ছেন না,
ঠিক। সেখানে আপনার সাজেশনসটা পেলে মনে হয় তারা অনেক উপকৃত হবে, ঠিক সেইটা কথা। যদি আপনি একটু বলেন। একদম। হ্যাঁ, তাহলে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নিই সোহিনী। হ্যাঁ, বলো। এক হচ্ছে কোন কোন গ্রহের সাপোর্ট থাকলে এই সবকটা ক্ষেত্রে সাকসেস পাওয়া যায়, যেটা উনি অনেকের করেছেন, যেটা মাল্টি উনি, ডাইমেনশনাল হ্যাঁ। ক্যারিয়ার হয়। ঠিক। আর কোথায় গেলে এই সমস্যাটা হয় যে হয়তো যোগ্যতা আছে অনেক কিছু করার, কিন্তু কোনোটাতেই ঠিক সেই লেভেলে উনি এগোতে পারছেন না, বা কোনো একটাতে হচ্ছে বাকিগুলো হচ্ছে। বাকিগুলোতে কোনো না কোনো কারণে আটকে যাচ্ছেন। দেখো রূপালী, একটা জিনিস বলি বা ওনার প্রশ্নের ধরেই আমি আনসার দেব। তো প্রথম কথা আপনাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনার মধ্যে যে কোয়ালিটিসগুলো রয়েছে, যেমন ধরুন আপনি ছোটবেলায় খেলাধুলা করতেন বাস্কেটবল নিয়ে, তারপরে আপনি সরকারি চাকরি করেছেন রেলে, তারপরে হচ্ছে আপনি এখন একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট খুলেছেন, প্লাস আপনি অভিনয় জগতেও রয়েছেন। এবার আমি বলি, এই যে সবকটা তিনটে গ্রহর মধ্যে আবদ্ধ আছে। একটা হচ্ছে বৃহস্পতি, একটা হচ্ছে শুক্র, এবং তার সঙ্গে হচ্ছে অবশ্যই মঙ্গল। আমি একজন অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি 4টে গ্রহকে আনবো, যে 4টে গ্রহ ওনাকে ইনফ্লুয়েন্স করেছে, সাহায্য করেছে। প্রথম কথা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্র থেকে নলেজ কালেক্ট করার প্রবণতা বৃহস্পতি গ্রহের মধ্যে থাকে, ওনার কিন্তু বৃহস্পতি ভালো আছে। নাম্বার 2 হচ্ছে শুক্র। বৃহস্পতি ভালো থাকলে তারা কিন্তু খেতে ভালোবাসে, ফুডি হয়, এবং শুক্র ওনার মধ্যে শিল্প চর্চা, ওনার মধ্যে শৈল্পিক গুণ, সৌন্দর্যতা এবং ক্রিয়েটিভ নেচার, ক্রিয়েটিভ কালচারের মধ্যে উনি আছেন। সেটার জন্য উনি আজকে নাট্য জগতে এসছেন, উনি একটা ইনস্টিটিউশন খুলেছেন। তো এখানে শুক্রের প্রাধান্য। একটা কমন প্ল্যানেট আছে যেটা মঙ্গল, যেটা ওনাকে খেলাধুলায় সাহায্য করেছে, কারণ একজন স্পোর্টসম্যানের জন্য মঙ্গলটা কিন্তু সব থেকে আগে আমরা দেখব। তো ওখানে ওনাকে মঙ্গল সাহায্য করেছে, প্লাস উনি রেলওয়ে জব করেছেন, গভর্নমেন্ট সার্ভিস, সেখানেও কিন্তু একটা ফিক্সড স্টেবল জব, যেটাতে ওনাকে বৃহস্পতি এবং মঙ্গল সাহায্য করেছে। কারণ রেলওয়ে চাকরি পেতে গেলে আমরা সকলে জানি যে মঙ্গলের প্রাধান্য দরকার। মঙ্গল জন্মছকে ডেফিনেটলি, ওনার যদি জন্মছক দেখি, কোনো না কোনোভাবে ওনার 6th 10th কানেকশন ডেফিনেটলি আছে, যার জন্য উনি কিন্তু চাকরি করেছেন। আর আজকে হচ্ছে ফুড রেস্টুরেন্ট, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে হচ্ছে বৃহস্পতি এবং শুক্রের উপর। সুতরাং ওনার জন্মছকে বা ওনার জীবনের উপর এই 4টে গ্রহের প্রভাব ডেফিনেটলি আছে, যার জন্য উনি আজকে প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেসফুল হয়েছেন, এবং এরা কোনো না কোনোভাবে একটা গুড কানেক্টেড রয়েছে গুড হাউসের সঙ্গে। হয়তো 11th হাউস, 9th হাউস, 10th হাউস, 10th হাউস হচ্ছে কর্ম, বিজনেস 7th হাউস। তো ডেফিনেটলি ওনার 7th, 10th, 11th কানেক্টেড এই গ্রহগুলোর আছে, যার জন্য উনি আজকে এই জায়গায় আসতে পেরেছেন, না হলে পারতেন না। এবার অনেকের মধ্যে ইচ্ছা থাকে যে জীবনে অনেক কিছু নিয়ে অনেক কিছু করব, তারা হয়তো চেষ্টা করছে, তারা পরিশ্রম করছে, তারা কন্টিনিউয়াসলি স্ট্রাগল করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে, কিন্তু তারা পারছে না। তার কারণ হচ্ছে যে তাদের জন্মছকে বিভিন্ন গ্রহ দোষ, যেটা আপনার প্রশ্নের উত্তর দেব, যে তারা হয়তো জন্মেছে কোনো একটা খারাপ যোগে, সেটা হতে পারে শুলযোগ, সেটা হতে পারে ব্যাঘাত যোগ, সেটা হতে পারে গণ্ডযোগ, হতে পারে সেটা মূল দোষে, কোনো না কোনো একটা যোগে হয়তো উনি তারা জন্মাচ্ছে। প্লাস তাদের জন্মছকে হয়তো দেখা যাচ্ছে যে 9টা গ্রহের মধ্যে 3 থেকে 4টে গ্রহ রেট্রোগ্রেড, বা 3 থেকে 4টে গ্রহ দুর্বল এবং দুস্থানগত রয়েছে। এবং ধরো তারা চাইছে একাধারে একজন ভালো অভিনেত্রী বা অভিনেতা হতে, একাধারে একটা গভর্নমেন্ট সার্ভিস করতে, বা একাধারে হয়তো একটা রেস্টুরেন্ট ওপেন করতে, বা এনিওয়ে একটা হয়তো কোনো একটা ভালো ফুড শপ, বা ধরো একটা ক্লোদিং শপ, এরকম। তো সেটার জন্য যে যে গ্রহ সাপোর্ট দরকার, সেই গ্রহর সাপোর্ট নেই। আরেকটা জিনিস, মানুষের জীবনে অল দ্য টাইম অবস্ট্রাকশন, বাধা আসে যদি তার ভাগ্য ভাব, তার লগ্ন ভাব, তার দ্বিতীয় ভাব অর্থ ভাব, এবং একাদশ ভাব সাকসেস ভাব, এই 4টে ভাব যদি পুয়ার থাকে, এই 4টে ভাব যদি কোনোভাবে 6th, 8th, 12th কানেকশন হচ্ছে, তখন কিন্তু চেষ্টা করেও সেই জায়গাটাতে রিচ করতে পারছে না। বিশেষ কিছু শক্তি আছে
যে শক্তিটাকে ইউটিলাইজ করে একটা মানুষের ক্ষতি করা যেতে পারে। যে গিয়ে বলল করাতে আর যে করলো, দুজনের ওই জন্মেই চরম ক্ষতি হবে। এই যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা থেকে বেরোনো অ্যাস্ট্রোলজির মাধ্যমে সম্ভব। একদম, সেইটাই আমি আপনার থেকে জানতে চাইছি, যাতে যারা আমাদের মতো এরকম হতে চান কিন্তু পারছেন না, তারা কি করবেন। হ্যাঁ, একটা জিনিস বলি যে দেখুন, এটা ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়াল হরোস্কোপের উপর। এবার ধরুন কেউ হতে চাইছে, পারছে না, তাহলে আমার তার জন্মছকটা বিচার করে তার যে গ্রহদোষগুলো রয়েছে সেটাকে পুজো করে দোষটা কাটিয়ে তাকে একটা সাপোর্ট দেওয়া যেতে পারে। তাকে স্টোন থেরাপির মাধ্যমে সাপোর্ট দেওয়া যেতে পারে, তাকে রুদ্রাক্ষস থেরাপির মাধ্যমে সাপোর্ট দেওয়া যেতে পারে, তাকে কিছু মন্ত্র চ্যান্টিং এর মাধ্যমে সাপোর্ট দেওয়া যেতে পারে। তার ডেলি লাইফের কিছু রিচুয়ালস তাকে মেনটেন করতে হলো। হয়তো সপ্তাহে তাকে বলা হলো যে 2 দিন সম্পূর্ণ নিরামিষ খেতে, তাকে বলা হলো যে এই দেবতার মন্ত্র চ্যান্টিং করতে, এই মন্দিরে গিয়ে পুজো দিতে। তার জীবনের হয়তো অনেক সময় আমরা যেটা বলি যে আমাদের প্রারব্ধ, ঠিক আছে, পাস্ট লাইফ কর্মফল, যার জন্য আমরা সাফার করছি, সেটার জন্য এই জীবনে কিছু ডোনেশন, ভগবানকে বিশ্বাস করা, বাবা মাকে রেসপেক্ট করা, সম্মান দেওয়া, মানুষকে রেসপেক্ট করা, মহিলাকে সম্মান দেওয়া এবং যে কোনো মানুষের সঙ্গে সফট বিহেভ করা, আমার মনে হয় যে তার একটা ফল আছে, এফেক্ট আছে এবং তার রিটার্ন আসবে। আমরা ওইভাবে কারেকশনটা করি। আমার আরেকটা প্রশ্ন, একদম 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 হ্যাঁ, সেটা হচ্ছে দেখুন, এখন আমার জীবন বলতে হচ্ছে সন্তোষপুর ভিন্নরূপ আমার নাটকের দল, বাহ, আর আমার ওল্ড মঙ্ক রেস্টুরেন্ট। একদম। আমি ওল্ড মঙ্কটাকে এই মুহূর্তে একটু নতুন ভাবে সাজাতে চাইছি। তো আপনার সাজেশন চাই, কিভাবে কি করলে সেটাকে আমি আরো বেটার করতে পারবো বা চেনে পরিণত করতে পারবো। প্রথম কথা, আপনাকে দুটো জিনিস চেনে করা, মানে আরো নতুন নতুন ব্রাঞ্চ যদি করা নতুন যায়, ভাবে সাজানো মানে কি সেটাকে আমাকে বাস্তু দেখতে হবে। ব্রাঞ্চ ওপেন করতে চাইছেন নাকি আর ভেতরে মানে যে ডেলিকেসি গুলো আপনারা প্রোভাইড করছেন সেগুলো চেঞ্জ করতে চাইছেন, আর প্যাটার্নটা, ফরম্যাটিংটা চেঞ্জ করতে চাইছেন, মানে ইন হুইচ ওয়ে? আমি বলতে চাইছি এক কথায় ব্যবসাটাকে বাড়াতে চাইছি, ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে চাইছেন, ব্যবসাটাকে বৃদ্ধি করতে চাইছেন। আমি আপনাকে প্রথম কথা বলবো যে আপনার জন্মছকটা আমি একটু দেখব, আপনার ডেট অফ বার্থ ডিটেলসটা আমি একটু চেক করব, কারণ কাউকে যখন একটা লাইফে যখন একটা আমি গাইডলাইন দিচ্ছি, তখন আমাকে একটু এটা দেখে নিতে হবে। দেখে আপনার ব্যবসার সমৃদ্ধি কিভাবে হবে সেটা আপনাকে আমি ডেফিনেটলি গাইড করব। আমি আজকেই আপনাকে গাইড করব যে হয়তো কিছু জিনিস আছে, কিছু রেমেডি আছে যেগুলোকে হয়তো আপনাকে করতে হবে, এবং আশা করছি যে আজকে আপনি এখানে মানে বসে আছেন, হয়তো নেক্সট ইয়ার এই সময় আপনি যে মনস্কামনাটা নিয়ে আমাদের কাছে এসছেন বা যে ইচ্ছাটা নিয়ে এসছেন, যে উইশটা নিয়ে এসছেন, সেটা আপনার পূর্ণ হবে। থ্যাংক ইউ। এবার আমি আগে তোমার বলা কথা প্রসঙ্গে একটা প্রশ্ন আমার মাথায় এসেছে, যে এটা তো সত্যি সত্যি আমরা জানি যে তুমি যত সৎ থাকবে, তুমি যত ভালো, যত ডিসেন্ট, যত নাইস লাইফ লিড করবে, তোমার কর্মাও তত পজিটিভ হবে, তোমার সাথে ভালো রেজাল্ট হবে। কিন্তু আমাদের চারপাশে আমরা প্রচুর খারাপ মানুষ থেকে খারাপ কাজ করে অর্থ বলে বলিয়ান হয়, সেই অর্থ বলের প্রভাব খাটিয়ে তারা আরও খারাপ কাজ করে এবং এই চেন সিস্টেমটা চলতে থাকে। এবং সত্যি কথা বলতে গেলে তারা চোখের সামনে দেখতে পাচ্ছি দিব্যি আছে এরকম আমাদের মতো প্রচুর শুভবুদ্ধি কি সম্বুদ্ধ দেয়, এরকমও তো আমাদের মনে হয় যে এরা একের পর এক অন্যায় করে যাচ্ছে, এই ধরনের মানুষ এত সাধারণ মানুষের ক্ষতি করছে, প্রচুর মানুষ খারাপ কাজ করছে, হয়তো প্রচণ্ড রকমভাবে মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করে নিচ্ছে, সেই অর্থের বলে তাদের যারা মামলা মোকদ্দমাতেও জিতে যাচ্ছে কোনো না কোনোভাবে, এত শক্তিশালী উকিল হায়ার করছে, এবং সেই চেন সিস্টেমে খারাপ মানুষরা পাওয়ারফুল থাকছে এবং ভালোরা ভয়ে সংকুচিত হয়ে একটা কর্নারে চলে যাচ্ছে। এই সময়ে আমরা এটাও কিন্তু দেখছি। তাহলে এটা চেঞ্জ কি করে হবে? দেখো, প্রথম কথা একটা জিনিস বলি যে প্রত্যেকটা মানুষ, আমি জোর গলায় বলবো, প্রত্যেকটা মানুষ তার কর্মফল নিয়ে জন্মেছে। আজকে যে ধনী, যে অসৎ উপায়ে ইনকাম করে ধনী হচ্ছে, একটা হয় সৎ উপায় ইনকাম, আরেকটা হচ্ছে অসৎ উপায় ইনকাম। যারা সৎ উপায় ইনকাম করছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা অসৎ উপায় ইনকাম করছে তারাও কিন্তু ধনী, এবং তারা কিন্তু মানে গায়ের জোর বলো, অর্থের জোর বলো, তারা আজকে একটা সমাজের জায়গা দখল করে বসে আছে, সেটাও কিন্তু তাদের কর্মফল। তারা কোনো একটা জন্মে কিন্তু অত্যধিক ভালো কাজ করে এসছে, অত্যধিক, এতটাই তারা ভালো কাজ করে এসছে যে ভগবানের দ্বারা তারা কিন্তু সেই গ্রহ বল, গ্রহের আশীর্বাদ নিয়ে জন্মেছে, এবং কোথাও তাদের রাহুর আশীর্বাদ রয়েছে, কোথাও তাদের শনির আশীর্বাদ রয়েছে, যে কারণের জন্য কিন্তু হয়তো এই জন্মে, কারণ আমরা যখন যখন কর্ম করি ভগবান তৎক্ষণাৎ কিন্তু শাস্তি দেন না, সব কিছুর একটা সময়, যার জন্য কথাটা এসছে টাইম,
সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। হয়তো তোমার চোখে আজকে প্রচণ্ড অন্যায়কারী, কিন্তু তুমি যদি তার সঙ্গে 20 বছর বাদে দেখো, দেখবে কোনো না কোনো সময় গিয়ে তাকে চরম কষ্টের মধ্যে থাকতে হচ্ছে। হয়তো অর্থনৈতিক কষ্ট না, কিন্তু কোনো জটিল অসুখ, বা তার প্রিয় সন্তানের মৃত্যু, অথবা তার হয়তো পরিবারের যাকে সে পৃথিবীতে সবচেয়ে ভালোবেসেছে তাকেই হয়তো তাকে হারাতে হচ্ছে, অথবা তার চরম অপমান, বা একটা সময় গিয়ে তার জেল যাত্রা। কোনো না কোনো পানিশমেন্ট এই জন্মেই হয়তো সে পাবে, কিন্তু হয়তো তুমি যে সময়টা চাইছো যে এই সময়টা তার হোক, তা না। কারণ তখন হয়তো তার একটা শুভ গ্রহের মহাদশা চলছে, যেটা আমি সবসময় বলি, যখন যে গ্রহটা ব্লেসড, আশীর্বাদী গ্রহ, সেই গ্রহের মহাদশায় সে কখনোই তার কর্মফল ভোগ করবে না, কিন্তু কর্মফল ডেফিনেটলি ভোগ করবে যখন তার খারাপ গ্রহের মহাদশা আসবে। আর হয়তো দেখা গেল কিছু কিছু মানুষ রেয়ার যে সেই জীবনে কর্মফল ভোগ করলো না, কিন্তু পরের জন্মে কর্মফল ভোগ করছে। যারা আজকে সাফার করছে, তারা গত জন্মে হয়তো খারাপ কর্ম করে এসছে, তারা কিন্তু সাফার করছে। সেক্ষেত্রে আর একটা জিনিস, মানে আমি তোমাকে এত কাছ থেকে দেখছি বলে মনে হচ্ছে সম্বন্ধে এটা হয়তো আপনিও মানবেন, যে যারা তোমার মতন পড়াশুনো করছেন বা যারা এই বিষয়টা নিয়ে চর্চা করছেন, তারা তো কোনটা ঠিক কোনটা ভুল খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তুমি যেমন একটা অ্যাওয়ারনেসের জন্য কথা বলছো, তুমি সারাক্ষণ চেষ্টা করছো, বই লিখছো, প্রতিটা মানুষকে তুমি হেল্প করার চেষ্টা করছো। আর যেটা শুরুতে সম্বদ্ধতা বললেন যে কিছু অ্যাস্ট্রোলজারদেরকে দেখে আমাদের ভয় লেগে যায়। অনেকে আমরা বিজ্ঞাপন দেখি অনেক জায়গাতে, তারা অন্য একটা মানুষের ক্ষতি করবেন অর্থ নিয়ে এই রকম কাজ করবেন বলেও বিজ্ঞাপন করে থাকেন। তাহলে তারা জেনে বুঝে এই কাজগুলো করছেন কি করে? তারা তো জানেন যে এই কাজটা করাটা কতটা অন্যায়। মানে ঋণ শোধ এ জন্মে না হলে তাকে তো পরের জন্মে শোধ করতে হবে। দু ধরনের মানসিকতা আছে। একটা হচ্ছে যে অর্থ নিয়ে লোকের ক্ষতি করব, আরেকটা হচ্ছে যে অর্থ নিয়ে একটা মানুষ বিপদে আছে, সেই বিপদ থেকে তাকে রক্ষা করব, তার অর্থটা সেই বিপদ থেকে রক্ষা করার যে পদ্ধতি তাতে ইউজ করব, করে একটা মানুষকে সেফ লাইফ দেব। এবার হচ্ছে যে আমরা যদি একটা ছুরি দেখি, একটা ছুরি দিয়ে একজন ডক্টর যেমন একটা মানুষের পেট কেটে অপারেশন করে তাকে বাঁচাচ্ছে, আবার সেই ছুরি দিয়েই কিন্তু একজন অসৎ মানসিকতার লোক একটা মানুষকে খুনও করতে পারছে। সুতরাং তন্ত্র সাধনা, তন্ত্র বা ঐশ্বরিক শক্তি, কালী শক্তি কিন্তু বা শৈব শক্তি একটা মানুষকে যেমন প্রোটেকশন দেয়, আবার একটা মানুষকে ক্ষতি করতে পারে, কিন্তু ঈশ্বর কখনো কারোর ক্ষতি করে না। বিশেষ কিছু শক্তি আছে যে শক্তিটাকে ইউটিলাইজ করে একটা মানুষের ক্ষতি করা যেতে পারে, কিন্তু তার একটা কথা বলবো, সেটার জন্য সেই রকম জাতীয় তন্ত্র সাধনার লোক দরকার। আজকে যে কেউ ধরুন বসে বলে পড়লো যে হ্যাঁ আমাকে এই পয়সাটা দিয়ে যান, আমি ওর ক্ষতি করে দেব, সেটা করা পসিবল, কিন্তু সেটা সবাই করতে পারবে না। তার জন্য প্রকৃত সাধক চাই, তার জন্য প্রকৃত সাধনা চাই, তার জন্য প্রকৃত প্রসেস চাই, কিন্তু এই জিনিসটা ভুল করা, এইটার আমরা বিরোধী, এবং খুব কঠিন সাধনা ছাড়া এটা কেউ করতে পারে না। আরেকটা জিনিস জানবেন, যে গিয়ে বলল করাতে আর যে করলো, দুজনের ওই জন্মেই চরম ক্ষতি হবে। অনেক তো মানুষ আসেন হয়তো অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত, অন্যের দ্বারা এফেক্টেড, মানে খারাপ কর্মের দ্বারা এফেক্টেড, বা কেউ কারোর উপর খারাপ ক্রিয়া করেছে, সেটাকে সম্পূর্ণভাবে নাশ করা সম্ভব। আচ্ছা, তাহলে তুমি বলে না তিনি খুব পাওয়ারফুল হলে তবে এই ধরনের ডেরোগেটরি কাজ করতে গেলে একটা পাওয়ার লাগে, পাওয়ার তো ডেফিনেটলি লাগে। তাহলে যদি তারা খারাপ কাজ করে, আমি শুনেছি এটা কি সত্যি, তাদের পাওয়ার তখন কমে যেতে পারে, তখন তাদের পাওয়ারটা দেয়া হয়েছে মানুষের ভালো কাজ করার জন্য, কিন্তু আমি খারাপ ইউটিলাইজ করলাম, তাহলে সঙ্গে সঙ্গে তার পাওয়ারটা কমে যাবে। অবশ্যই তার ধীরে ধীরে তার পাওয়ার কমে যায়, এবং যিনি গেছেন প্রস্তাবটা নিয়ে যে অন্যের ক্ষতি করাচ্ছে তারও চরম ক্ষতি হবে, যে করলো তারও চরম ক্ষতি হবে। আজ পর্যন্ত কাউকে তুমি দেখবে না মাতৃসাধক
কারোর ক্ষতি করে সে বেশি দিন বাঁচতে পেরেছে বা বেশি দিন সে ভালো থাকতে পেরেছে। কারণ ভগবান তোমাকে যে শক্তিটা দিয়েছে, তোমাকে যে পাওয়ারটা দিয়েছে, তুমি যেটা খুব কষ্ট করে তুমি অর্জন করেছো, সেটাকে আমার মনে হয় মানুষের কল্যাণে, মঙ্গল সাধনায় সেটাকে ব্যবহার করা উচিত। একদম সঠিক। কারণ আমরা তো সাধারণ জীবনেই দেখতে পাই যে হ্যাঁ, ভালো মন্দ সব জায়গাতেই আছে। আমাদের আঙুলের যেমন 5টা আঙুল সমান নয়, তো একদম সেখানে সেটা আছেই। সমস্ত তার যে বিধান আছে এটা আপনার থেকে জেনে ভালো লাগলো। একদম। ধরুন কেউ কারোর ক্ষতি করেছে, আপনাকে আমি বলি সম্বুদ্ধ বাবু, যে অনেক তো মানুষ আসেন হয়তো অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত, অন্যের দ্বারা এফেক্টেড, মানে খারাপ কর্মের দ্বারা এফেক্টেড, বা কেউ কারোর উপর খারাপ ক্রিয়া করেছে, সেটাকে সম্পূর্ণভাবে নাশ করা সম্ভব। আচ্ছা শোনো না সৈনিধি, আমি একটা জিনিস একটু জানবো, সেটা হচ্ছে যে যেরকম তুমি বললে যে এই সম্বুদ্ধতার ক্ষেত্রে তুমি যেটা বললে যে এই এতগুলো গ্রহের সাপোর্ট থাকলে কিন্তু এরকম একটা ভার্সেটাইল দিকে, এরকম নিজের মানে অনেকগুলো দিকে ক্যারিয়ারটাকে ফাংশন করানো যায়। এরকম কোনো পার্টিকুলার রাশি আছে বা কোনো লগ্ন বা কোনো নিউমারোলজি অনুযায়ী কোনো পার্টিকুলার সংখ্যা, মানে তাদের এরকম কোনো প্রবণতা থাকে, এরকম কোনো হরোস্কোপের আর কোনো ক্যালকুলেশন? হ্যাঁ, যেমন ধরো 2-5, আচ্ছা, নিউমেরোলজিক্যালি 2 সংখ্যা জাতক জাতিকারা, তাদের মধ্যে ভার্সেটাইল কোয়ালিটি হয়। 1 সংখ্যা জাতক জাতিকা, 3 সংখ্যা জাতক জাতিকা এবং 5। আচ্ছা, তবে বেশিরভাগ কোয়ালিটিসগুলো থাকে 2 এবং 5। তাদের মধ্যে একটা ব্যবসার প্রবণতা থাকে এবং তাদের মধ্যে ভার্সেটাইল কোয়ালিটিস থাকে এবং তারা নানা দিকে ভাবার চিন্তা ভাবনা করে। কখনো কখনো 9 নাম্বারটাও কিন্তু আমরা নিই। 9 নাম্বারটা মঙ্গলের নাম্বার, কারণ মেন্টাল স্ট্রেংথ, মানসিক ইচ্ছা, এই যে মানসিক ইচ্ছাটা কোনো কিছু করার জন্য আমাদের মধ্যে যে ইচ্ছাটা জাগবে, তখনই একটা মানুষ সফল হোক আর না হোক সেটা তো তার পরের বিচার। কিন্তু এই যে ইচ্ছাটা যে আমি সব রকম কাজ করব, সেই ইচ্ছাটা তো আমাদের মঙ্গল দিচ্ছে। তাই জন্য একটু আমাদের মঙ্গলের ইনফ্লুয়েন্স বা মঙ্গলের পজিশনটাও কিন্তু সবসময় হরোস্কোপে দেখে নেওয়া উচিত। সম্বুদ্ধতা জন্ম তারিখটা মানে যেটা আমরা বলি আর কি, মানে 18ই আগস্ট, 15ই জুলাই, মানে 15 জুলাই, তো সেই রকম তোমার জন্ম তারিখটা কি? 26শে এপ্রিল। 26শে এপ্রিল, সংখ্যা 8, এবং উনি 26শে এপ্রিল জন্মগ্রহণ করেছেন। তার মানে হচ্ছে যে ওনার হচ্ছে 8, 8 আর 4 12, কিন্তু সালটা আমরা জানতে পারি কি? 1962। তাহলে দেখুন, আপনি যেটা বললেন যে 1962 সাল এবং 26শে এপ্রিল, আপনার টোটাল কাউন্টিং নাম্বার আসছে 3। এবং যেটা আমি কিন্তু না জানার আগেই বলে দিলাম যে আমরা 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা এবং 5 সংখ্যা, এদের মধ্যে ভার্সেটাইল কোয়ালিটিস নলেজ এটা আছে, এবং 3 সংখ্যা হচ্ছে বৃহস্পতিকে প্রতিনিধিত্ব করে। সুতরাং আপনার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে বৃহস্পতির। মানে প্রথমে যখন আপনার সঙ্গে আমার আলাপ হলো, আপনাকে আমি দেখলাম, তখনই দেখলাম যে এই মানুষটার মধ্যে বৃহস্পতির একটা ভালো কোয়ালিটি রয়েছে, উইজডমটা বোঝা যায় এবং বৃহস্পতির ইনফ্লুয়েন্সটা ওনার উপর খুব বেশি। এবারে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। অফ ক্যামেরা বলেছিলাম যে এবার কিন্তু আপনাকে আমি খুব জ্বালাবো। একদম ঠিক। তো এই জ্বালাতে গেলে আপনার তো ঠিকানাটা আমার জানা দরকার, কোথায় গিয়ে আপনাকে জ্বালাবো? আমার রিসেন্ট চেম্বার, আমি কলকাতায় ভবানীপুরে বসি। অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25। এই ঠিকানায় কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। দিল্লিতে গিয়ে যদি প্রয়োজন হয় তাহলে সিআর পার্কে পাওয়া যাবে। আচ্ছা, একদম। বম্বেতেও বসি, ওয়েস্ট আন্ধেরিতে। যাই হোক, এবার হচ্ছে আপনাকে আমি পার্সোনালি আমার নাম্বার দিয়ে দেবো, আপনি কল করে আসবেন। ও থ্যাংক ইউ ভেরি মাচ। একদম একদম। তাহলে এই কথাগুলো যখন হলো, তার সাথে এটা বলে দিই, অনেক সময় হয়তো চেম্বার অবধি এসে পৌঁছানো যাচ্ছে না, অনলাইন কনসালটেশনও করেন। ওয়াও, মানে এটা আমি দর্শক বন্ধুদেরকেও ওনারা জানেন, আমি অনলাইন কনসালটেশন আমি প্রত্যেকদিন করি, এবং হ্যাঁ সেইটা বেশিরভাগ করা হয় যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে। যে সবার পক্ষে তো সবসময় আসা সম্ভব হয় না, তখন টেলিফোনিক কনসালটেশন বেশিরভাগই বাইরে, যারা ইন্ডিয়ার বাইরে থাকে তারা নেন, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তবে উনি যখন আমাদের এত কাছে থাকেন, তো সেইখানে আমি তো অবশ্যই চাইবো যে উনি পার্সোনালি আমার চেম্বারে এসে দেখে, আমি পার্সোনালি ওনাকে গাইড করবো সবকিছু। একদম থ্যাংক ইউ। অনেক দিনের একটা উইশ আজকে পূর্ণ হলো। আমাদেরও খুব ভালো লাগলো যে আপনাদের মতো একজন মানুষ পেলাম, মানে আমাদের তরফ থেকেও থ্যাংক ইউ। কারণ আপনি যেহেতু জানতে চান এবং আপনি সাবজেক্টটাকে ভালোবাসেন, সেই জন্য আপনাকেও আমাদের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আর এছাড়া সৈনিধির তরফ থেকে রয়েছে একটা সম্মানের সঙ্গে টোকেন অফ লাভ, একটা ছোট্ট উপহার। আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী দিন এই সময়ে এই চ্যানেলে এই অনুষ্ঠানে আবার দেখা হবে। ভালো থাকবে।